এই ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এই নদীর গান কিন্তু আপনাকে মুগ্ধ করবে। সেই গান শুনতেই আমরা এখন যাচ্ছি কিন্তু ব্রিজের নিচে। আমরা এখন আছি উত্তরবঙ্গের একটা অজানা স্থানে। দার্জিলিং ঘুরতে আসলে সচরাচর মানুষ এদিকে আসতে পারে না সময়ের অভাবে। এরকমই কিছু জায়গা দেখাবো তোমাদের আজকের এই ভিডিওতে। এই জায়গার শব্দ শুনলে আপনার মনে হবে যেন প্রকৃতি আপনার সাথে কথা বলছে। এখন আছি আমরা দার্জিলিংয়ের আরও একটা সুন্দর গ্রাম মংপুর। মংপুর প্রধান যেটা আকর্ষণ সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তাহলে চলুন আগের দিনের বিশেষ হোমস্টে থেকেই শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। এখন বাজে সকাল 8টা। এখন যাব ব্রেকফাস্ট করতে, আর তারপরে আমরা সাইট সিন করতে করতে চলে যাব তাবাকোশি। হোমস্টের উপরেই রেস্টুরেন্ট ছিল। সকালেই চাউমিন খাওয়া হলো। গরম গরম প্লেটে এলো সে, সুগন্ধে মনটা ভরল যে। তেলটা ছিল একটু বেশি, তবু খেয়ে মন রইল খুশি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘর থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো বাইরে, দেখি গাড়ি কখন আসে। সব গুছিয়ে বেরিয়ে পড়তে হলো। হোমস্টে ছেড়ে যাত্রা চলল। স্মৃতির পাতায় এক রাত লেখা, সুন্দর ঠিকানার মিষ্টি রেখা। এরপর পথ আমাদের ডাকছে, নতুন গন্তব্য দূরেই আছে। এই গাড়ি হোমস্টের সামনেই ছিল। এখন বাজে 9টা, আমরা এখান দিয়ে বেরোচ্ছি। তো যাওয়া যাক প্রথম স্পটে। দার্জিলিংয়ের কোলে যেখানে উঠব, এখন সেই তাবাকোশির পথে ছুটব। তবে তার আগে ঘুরে দেখব উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সেতু। এটি তার স্থাপত্যশৈলী, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। এই ব্রিজটি ব্রিটিশ শাসনকালে উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হতো। চলে আসলাম আমাদের প্রথম জায়গা, যোগীঘাট ব্রিজ। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে এবং তিস্তা নদী পারাপারের সুবিধার্থে লোহার গার্ডার এবং কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছিল এই যোগীঘাট ব্রিজ। এর দৈর্ঘ্য প্রায় 200 মিটার। এটা এখানকার একটা সৌন্দর্যের প্রতীক, আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী। যোগীঘাট ব্রিজ থেকে তিস্তা নদীর অপূর্ব দৃশ্য দেখা যায়। নদীর জলরাশি এবং চারপাশের সবুজ পাহাড় প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় উপহার। এই ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এই নদীর গান কিন্তু আপনাকে মুগ্ধ করবে। সেই গান শুনতেই আমরা এখন যাচ্ছি কিন্তু ব্রিজের নিচে। সূর্যাস্তের সময় ব্রিজ থেকে তিস্তা নদীর দৃশ্য আরও সুন্দর দেখায়। দার্জিলিং বা কালিম্পং থেকে ট্যাক্সি বা জিপ ভাড়া করে যোগীঘাট ব্রিজে যাওয়া যায়। দার্জিলিং থেকে 1.5 ঘন্টা এবং কালিম্পং থেকে 1 ঘন্টা সময় লাগে। এই নদীর জল পাথরে ধাক্কা খাওয়ার যে শব্দ আর চারিদিকে সবুজ প্রকৃতি, এই দুই মিলে যে অসাধারণ দৃশ্য তৈরি করেছে এখানে, সেটা কিন্তু সত্যি দেখার মতো। যোগীঘাট ব্রিজ থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেকিং রুটও রয়েছে। বর্ষাকালে এই রাস্তা পিচ্ছিল হতে পারে, তাই সতর্ক থাকবেন। যোগীঘাট ব্রিজ প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং শান্তিপ্রিয় পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য। এই জায়গার শব্দ শুনলে আপনার মনে হবে যেন প্রকৃতি আপনার সাথে কথা বলছে। এই পাইন গাছের সারি আর সঙ্গে পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট বাড়ি, সব মিলে যেন এক স্বপ্নময় দৃশ্য। আমরা আবার নিচ থেকে ব্রিজের উপরে উঠে আসলাম। এই যোগীঘাট ব্রিজ হলো এক ধরনের ক্যান্টিলিভার ব্রিজ, যা শুধুমাত্র একটি প্রান্তে সাপোর্ট রয়েছে। মাঝখানে নদীর উপরে কিন্তু কোনো সাপোর্ট নেই। এই যোগীঘাট ব্রিজ থেকে যখন আপনি চারপাশের দৃশ্য দেখবেন, তখন আপনার চোখ কিন্তু পাহাড় আর মেঘের মায়াবী খেলায় বন্দী হয়ে যাবে। আপনি এখানে আসলে এক প্রকৃতির এক গভীর নীরবতা অনুভব করবেন, যা কিন্তু শব্দের চেয়েও বেশি সুন্দর। যোগীঘাট ব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি আমাদের পরের স্পটে। এটা কেমন লাগলো তোমাদের? জায়গাটা ভীষণ ভালো লাগলো আমাদের, এবং আমাদের সাথে যে গৌরব আছে, গৌরব আমাদেরকে কিন্তু প্রচুর হেল্প করেছে ফটো তোলার ব্যাপারে, এবং অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে এবং ভিডিও শ্যুটও করেছে। সুতরাং আমরা ওর কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি দার্জিলিং জেলার মংপুতে, আর গন্তব্য হলো একজন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি। এই নামাটা একটা বিশাল মজার ব্যাপার, তাই নাকি?
এখন আছি আমরা দার্জিলিংয়ের আরও একটা সুন্দর গ্রাম মংপু। মংপুর প্রধান যেটা আকর্ষণ সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1938 এবং 1939 সালে মংপুতে ছিলেন। এই সময় তিনি তার কিছু বিখ্যাত রচনা এবং চিত্রকর্ম তৈরি করেছিলেন। রবীন্দ্র ভবনটি তার স্মৃতিকে ধরে রাখতে নির্মিত হয়েছে। চারিদিক পুরো ঘন কুয়াশায় ঢাকা। ফার্স্টে ঢোকার মুখে এটা হচ্ছে টিকিট কাউন্টার। 5 টাকা হ্যাঁ आपको 30 টাকা দিয়ে না मैंने এই এটা হলো 25 টাকা টিকিট নিল। রবীন্দ্র ভবনটি একটি সুন্দর এবং ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীতে নির্মিত। এটি একটি দ্বিতল ভবন যেখানে কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র, চিত্রকর্ম এবং পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। ভবনের ভিতরে কবিগুরুর ব্যবহৃত আসবাবপত্র, বই, চিঠি, চিত্রকর্ম এবং অন্যান্য স্মৃতিচিহ্ন প্রদর্শিত হয়। কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ ছিল বলে আমি আপনাদের কিছু দেখাতে পারবো না। এই রবীন্দ্র ভবনে একটি গ্রন্থাগারও রয়েছে যেখানে কবিগুরুর রচনা এবং অন্যান্য সাহিত্যকর্ম সংরক্ষিত আছে। জায়গাটা কিন্তু দার্জিলিং জেলার একটা সাংস্কৃতিক এবং সঙ্গে ঐতিহাসিক স্থান, যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং ভবনের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। রবীন্দ্র ভবনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ এবং সঙ্গীতের আয়োজন করা হয়। এই মংপুতে রবীন্দ্র ভবন কিন্তু শুধু একটা স্মৃতিস্তম্ভ নয়, এটি রবীন্দ্রনাথের সাহিত্য আর সংস্কৃতির প্রতি একটা শ্রদ্ধার প্রতীক। দার্জিলিং বা শিলিগুড়ির ভিড় থেকে দূরে থাকা এই স্থানটি শান্তিপ্রিয় পর্যটকদের জন্য আদর্শ। রবীন্দ্র ভবনের কাছাকাছি থাকার জন্য হোমস্টে এবং রিসর্টও রয়েছে। রবীন্দ্র ভবনে যাওয়া মানে কবিগুরুর সান্নিধ্যে এক অনন্য মুহূর্ত কাটানো। এই জায়গাটা কিন্তু ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক দারুণ মেলবন্ধন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু আমরা আরও জায়গায় ঘুরবো, তো আরও ভিডিও আসবে এরপরে। সঙ্গে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।